বড় বড় ঘাসঘেরা জায়গায় সানজানা সায়ানকে নিয়ে বসে আছে। সানজানার মনে আজ অনেক কথা। সায়ানের কোম্পানিতে একটা ফটোশ্যুটের কাজেই মূলত সায়ানের সাথে দেখা। প্রথম দেখাতে সায়ানকে ওর ভালো লেগেছিল, তারপর টুকটাক কথা বলা আর প্রতিবারে মুগ্ধ হওয়া। এত বড় কোম্পানির হেড, অথচ কত বিনয়ী ভদ্র। সুদর্শন ছেলেরা সাধারণত অহংকারী হয়, কিন্তু সায়ান পুরোপুরি ভিন্ন। সানজানার মতো সুন্দরী মেয়ের দিকে সে লাজুক হাসিতে চাইতো। সানজানা হুট করে যেন সায়ানকে ভালোবাসার কথা বলেই ফেলেছিল, আর সায়ানও লাজুক হেসে তাতে সায় দিয়েছিল। এরপর দেখা সাক্ষাৎ যা হয়েছে ওটাকে অন্তত ডেট বলা চলে না। ফোনে যাও অল্প স্বল্প কথা হতো, কিন্তু আজকে চাপ এত বেড়ে যায় যে সানজানা কাউকে ভালোবাসে সেটা যেন মনের করার সময়ও ছিল না। একটার পর একটা কাজ হাতে নিতে থাকে সে। তবে সায়ানকে যে মেসেজে নতুন নতুন অ্যাচিভমেন্টগুলো জানাতো, সায়ান তাতে অভিনন্দন দিয়ে রিপ্লাই দিত। ব্যাস এইটুকু। সায়ান অনেক বেশি ফ্লেক্সিবল একটা ছেলে। কোনো কিছুতেই বাধা নেই, কোনো অধিকার ফলায় না, কোনো আবদারও নেই। ওর এই ব্যাপারটা সানজানাকে অনেক বেশি শান্তি দেয়, কিন্তু কেমন জানি স্পেশাল ফিল করায়। সায়ানকে ভালোবেসে সানজানা, কিন্তু সে ভালোবাসে কেমন জানি, কেমন অস্থিরতা নেই, বুকের ধড়পড়ে নিয়ে নি, যেন শান্ত নদীতে ভেসে চলা। এবার দেশে ফেরার পথে প্লেনে সে শুধু সায়ানের কথাই ভেবেছে। সায়ান খুব ভালো একটা ছেলে, শুধু ভালো বলেই কি ভালোবাসা হয়ে যায়? সায়ানের প্রতি সানজানার মিষ্টি এক অনুভূতি হয়, কিন্তু সে অনুভূতি কি আদৌ ভালোবাসা, নাকি সায়ান শুধু ভালো লাগা কেবল শুভাকাঙ্ক্ষী? সায়ান, আমি আগামীকাল চিটাগাং যাব, ফিরবো 6 দিন পর। এরপর আর কোনো কাজ হাতে নেই। কেন জানো? শুধু তোমাকে সময় দিব বলে। আমি জানি আমাদের রিলেশনে আমার আগ্রহই বেশি ছিল, কিন্তু আমি বিভিন্ন কারণে তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছি। তাই আমি এবার মন দিয়ে অনেক ভালোবাসা দিয়ে তা পূরণ করবো, বুঝলে? শায়ান কিছুই ভালো লাগছে না। সানজানা কি বলছে তা সে শুনতেই পাচ্ছে না। পিয়ার কথা বারবার সায়ানের কানে বাজছে। সানজানা সায়ানের হাতে হাত রেখে বলে, আমি আমাদের সম্পর্ক পুরোপুরি মনোযোগ দিতে চাই সায়ান। তুমি আমাকে সবসময় অনেক সাপোর্ট দিয়েছো। সায়ান কিছু না বুঝে অন্যমনস্ক হয়ে সানজানার দিকে তাকায়। সত্যি বলো তো সায়ান, আমাকে কি তুমি মিস করছো একদিনও? সায়ান নিশ্চুপ। সঞ্জনা, আমি তোমাকে কিছু বলতে চাই, খুব জরুরি কথা। কেন জানি মনে হয় আমারও তোমাকে অনেক কিছু বলার আছে সায়ান, আমাদের নিয়ে, আমাদের রিলেশন নিয়ে। সঞ্জনা, আমি জানি না তোমাকে কতটুকু গুছিয়ে বলতে পারবো, কিন্তু এখন না বললে আমার অস্থিরতা কমবে না। আমার খুব দম বন্ধ লাগছে। এত কি অস্থিরতা? দাঁড়াও, তোমার মন ভালো করে দেই। প্রথম কিছু গিফট করছি তোমায়, চোখ বন্ধ করো। সায়ন মুখোমুখি বসে বলে, সঞ্জনা বোঝার চেষ্টা করো, কথাটা জরুরি, আগে চোখ বন্ধ করো। সায়ন বোকার মতো তাকিয়ে থাকে। কি হলো, করো। কি? হুম, কি করব? চোখ বন্ধ করতে বলছি। সায়ন চোখ বন্ধ করার আগে সঞ্জনা টুপ করে সায়নের গালে একটা চুমু খায়। সায়ন চমকে তাকায়। অদ্ভুতভাবে সায়নকে চেয়ে থাকতে দেখে সঞ্জনা বলে, কি ব্যাপার? আমার প্রথম চুমু পেলে তুমি খুশি হওনি? এখন কি ঠোঁটে দিতে হবে? সায়ন দুহাত পিছনে ভর দিয়ে সঞ্জনা থেকে দূরে সরে যায়। প্লিজ সঞ্জনা, না, কথা শোনো। তখনই পিয়ার চিৎকার ভেসে আসে। সায়ান। পিয়ার ভয়ার্ত চিৎকার শুনে সায়ন বুঝতে বাকি থাকে না পিয়ার সাথে খারাপ কিছু হয়েছে। সায়ন ছুটে যায়, সাথে সাঞ্জনাও পিছন ছুটতে থাকে। একটা ছেলে পিয়ার পা ধরে ক্রমান্বয়ে সামনে এগিয়ে আসছে, আর পিয়া ভয়ার্ত মুখে সরে যাওয়ার চেষ্টা করছে। মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে ছেলেটাকে সজোরে লাথি মারে। ছেলেটা সায়নকে আসতে দেখে পালাচ্ছিল, কিন্তু সায়নের লাথিকে ছিটকে পড়ে যায়। সায়ন ছেলেটার কলার ধরে নাকে ঘুষি মারে। ছেলেটার নাক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু সায়ন থামে না, পেট মুখে আরও ঘুষি দিতে থাকে। সঞ্জনা খেয়াল করে পিয়ার জামার পিছনে খানিকটা ছিঁড়ে গেছে। সে নিচ থেকে পিয়ার ওড়না তুলে পিয়াকে জড়িয়ে দিয়ে ওর হাত শক্ত করে ধরে। সায়নের মারের তরে ছেলেটা কোনোভাবে তাল সামলে ছুট দেয়। সায়নও ধাওয়া করতে গেলে সঞ্জনা ডাক দেয়, সায়ন ছাড়ো ওটাকে, তুমি পিয়ার কাছে এসো। সায়ন হঠাৎ থেমে যায়। পিয়া? সে ছুটে এসে পিয়াকে জড়িয়ে ধরে। সরি পিয়া, সরি সরি সরি, সব আমার দোষ। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি কেন তোমাকে একা ছাড়লাম? আমি সরি প্রিয়া, সরি। প্রিয়ার শরীর ভয়ে কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ আগে ওর সাথে কী হয়েছিল সে যেন কিছুই মনে করতে পারছে না। সে এলোমেলো চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সঞ্জনা এখন বলে, সায়ন চলো এখান থেকে। ছেলেটা যদি স্থানীয় হয় তবে আরও ছেলেপেলে নিয়ে আসতে পারে। তাছাড়া মানুষ জড়ো হলে পিয়ার জন্য সেটা বিব্রতিকর হবে। এখানে থাকা আর নিরাপদ নয়, গাড়িতে ওঠো। সায়ন পিয়াকে জড়িয়ে ধরে গাড়ির সামনের সিটে বসিয়ে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ যে কারোই মাথা কাজ করছে না। সায়ন চোখে রাগে লাল হয়ে গেছে। রাগে, দুঃখে, অপরাধবোধে সায়ন পুরো বিক্ষিপ্ত। কিছুক্ষণ পর পর সে নিজের চুল মুট করে টেনে ধরছে, তো গাড়ির স্টিয়ারিং জোরে জোরে ধাক্কাচ্ছে। সঞ্জনা আজ অবাক হয়ে সায়নকে দেখছে। সবসময় চুপচাপ লাজুক সায়ন আজ যে ভিন্ন মানুষ। এই ছেলেটা না পালালেই সায়ন হয়তো
আজকে ওটাকে জানেই মেরে ফেলতো। সায়ন কিছুক্ষণ পর পর পিয়াকে দেখছে। পিয়া কেমন জানি শক্ত হয়ে আছে, কোনো অভিব্যক্তি নেই। সায়নের সেটাই ভয় হচ্ছে। পিয়া সবসময় অনেক বেশি স্ট্রং, কিন্তু এমন পরিস্থিতিতে এতটা শক্ত হয়ে যাওয়া ঠিক না। ট্রমায় না চলে যায়। সায়নের অস্থিরতা বাড়তে থাকে। সে পিয়ার হাত ধরে নিজের বুকে চেপে ধরে। গাড়ি ছুটে চলছে। পিয়া খুব শান্ত চোখে সাঞ্জনাকে এক পলক দেখে সায়নের হাতটা ছড়িয়ে নেয়। সাঞ্জনা সব কিছুই খেয়াল করে। সে পিছন থেকে পিয়ার কাঁধে হাত রেখে বলে, পিয়া, তোমার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই ভেঙে পড়তো। তুমি অনেক স্ট্রং একটা মেয়ে। সায়নের উদ্দেশ্যে সাঞ্জনা বলে, আমাকে তুমি সামনের শপিং মলে নামিয়ে দাও সায়ন, আমি কল করে গাড়ি আনিয়ে নেব। তুমি বরং পিয়াকে নিয়ে বাসায় যাও। সায়ন কোনো উত্তর দেয় না। সাঞ্জনা আবার বলে, কি হলো সায়ন? সামনে গাড়ি পার্ক করো। দেখো সাঞ্জনা, প্রিয়াকে একা ছেড়ে আমি ভুল করছি, আর এখন তোমাকে আমি এখানে একা নামিয়ে দেবো? এতটা কেয়ারলেস ভাবছো কেন আমাকে? তোমার বাসায় নামিয়ে তারপর আমি বাসায় যাব। সাঞ্জনা আর কথা বাড়ায় না। বাসার নিচে নেমে সাঞ্জনা পিয়া আর সায়ানের কাছ থেকে বিদায় নিয়ে খেয়াল করে সায়ান আর শক্ত করে পিয়ার হাত ধরে বসে আছে। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। পিয়া গাড়িতেই পুরো চুপচাপ ছিল। খুব সাবধানে সায়ান প্রিয়াকে নিয়ে বাসায় ঢুকে। রুমে ঢুকে বলে, প্রিয়া তুমি ঠিক আছে তো? হুম। আমি শাওয়ার নেব, আমার গা ঘিন ঘিন করছে। ঠিক আছে, যাও। প্রিয়া তোয়ালে নিয়ে শাওয়ারে ঢুকতে গেলে ওড়না চেয়ার উপর রাখে। অমনি আয়নায় খেয়াল করে ওর জামার পেছনে ছেঁড়া আর গাঢ় নখের আঁচড়ে রক্ত জমাট বেঁধে দিচ্ছে। প্রিয়া চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কেমন গা গুলাচ্ছে, ঘিন ঘিন করছে। সায়ান ঘড়ি খুলে সাইডে টেবিলে রাখছিল। প্রিয়াকে আয়নায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকায়। প্রিয়ার সাথে চোখাচোখি হতে প্রিয়া তড়িঘড়ি ওড়না আবার গায়ে জড়িয়ে নিয়ে কুঁকড়ে যায়। সায়ন ছুটতে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে, প্লিজ প্রিয়া, এত শক্ত হয়ে থেকো না। এত স্ট্রং হওয়ার দরকার নেই। তোমার চুপ হয়ে যাওয়াটাই আমি ভয় পাচ্ছি। প্লিজ প্রিয়া, মনের উপর থেকে চাপ নিও না। প্রিয়া সায়নের শার্ট খামচে ধরে নীরবে কাঁদতে থাকে। কান্নার আওয়াজ ক্রমান্বয়ে বাড়তে থাকে। একসময় চিৎকার করে প্রিয়া কাঁদে। সায়ন শক্ত করে প্রিয়াকে জড়িয়ে ধরে এক হাতে রিমোট নিয়ে টিভির সাউন্ড বাড়িয়ে দেয়, যেন দেওয়ালের ওপরে মানুষ কিছু জানতে না পারে। প্রিয়া কেঁদেই চলছে। সায়নেরও চোখে পানি। আজকের ঘটনার জন্য সায়ন নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। প্রিয়ার সাথে ওই মুহূর্তে যা ঘটেছে তা সায়ন মেনে নিতে পারছে না। সেখানে প্রিয়ার উপর দিয়ে কি যাচ্ছে তা কেউ অনুধাবন করতে পারবে না। সায়ন কেন প্রিয়াকে একা ছাড়লো, এই অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। হঠাৎ প্রিয়া সায়নকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে তড়িঘড়ি ঢুকে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে সায়ন শুনতে পায় প্রিয়া বমি করছে। দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে সায়ান। অস্থির পায়চারি। একসময় প্রিয়া বের হয়। শাওয়ার নেওয়া হয়নি, কেবল জামা বদলে ঘরের কামিজ পরেছে। ওর চোখগুলো লাল হয়ে আছে। টলমল পায়ে এগিয়ে আসতে দেখে সায়ান প্রিয়ার হাত ধরে বিছানায় বসে। প্রিয়া বলো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, জ্বর আসছে, তুমি আমাকে প্যারাসিটামল দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পাবো। তুমি কিছু খেতে হবে তো? খালি পেটে আছো, আবার বমি করছো। আমি কিছু আনছি, ওটা খেয়ে তারপর ওষুধ খাও, তারপর শুয়ে পড়ো। না না, আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটা আপেল আনো। কাউকে কিছু বলো না যেন। হুম। প্রিয়া ওষুধ খেয়ে মাথা চেপে ধরে রাখে। সায়ন প্রিয়ার পাশে মাথা হাত বুলিয়ে দেয়। প্রিয়া, তোমার গা বেশ গরম। ও কিছু না, ওষুধ খেয়েছি, কাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। তুমি রাতে মায়ের সাথে অবশ্যই খেতে বসবে। মা যেন কিছু টের না পায়। আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমার মাইগ্রেনের পেন উঠছে, বুঝলে? বুঝলাম, তুমি শো তো, অত চিন্তা করো না। তুমি বলেই তো চিন্তা করছি আদৌ সামলাতে পারবো কিনা। আর শোনো, আমার জ্বর বাড়লে কাঁপুনি হলে তুমি ভয় পেও না যেন, ওটা এমনি ঠিক হয়ে যাবে। তুমি খবরদার স্বপ্নাবুকে ডাকাডাকি করবে না। আচ্ছা প্রিয়া শোনা, তুমি ঘুমাও। সায়নের মুখে প্রিয়া শোনা শুনে ঘোরের মাঝে প্রিয়ার ভালো লাগে। সে শুয়ে পড়ায় চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করতে ভয়ার্ত চোখে আবার লাফ দিয়ে ওঠে। এলোমেলোভাবে এদিক ওদিক তাকায়। সায়ন, আমার খুব ভয় করছে। কেন জানি চোখ বন্ধ করলে ওই ছেলেটা চোখের সামনে চলে আসে। আমি ঘুমাবো না, পারবো না আমি ঘুমাতে। পিয়া আবারও কাঁদতে শুরু করে। জ্বরের ঘোরে হোক আর আজকের ঘটনা হোক, পিয়া নিজেকে সামলাতে পারছে না। কোনোভাবে ঘুম পাড়াতে পারছে না সায়ন। অস্থির অশান্ত পিয়াকে অবশেষে বুকে জড়িয়ে চুলে হাত বুলিয়ে ঘুম পাড়ায়। অনেক বেশি ধকল নেওয়ায় ক্লান্ত শরীর কিছুক্ষণ পিয়া শুয়ে পড়ে। পিয়া শুয়ে পড়লে সায়ন আস্তে করে নিজেকে ছাড়িয়ে রুমে পায়চারি করতে লাগে। নিজেকে খুব তুচ্ছ লাগছে। এতটুকু নিরাপত্তা প্রিয়াকে দিতে পারলো না। স্বপ্নাবু এসে খাওয়ার জন্য রাখে। প্রিয়াকে এভাবে রেখে সায়ন মোটেও ইচ্ছে করছে না, কিন্তু প্রিয়া বারবার বলে দিয়েছে, তাই অনিচ্ছা সত্ত্বেও নিচে নেমে খেতে বসে। মা পিয়ার কথা জিজ্ঞাসা করলে সায়ন খাবার নড়াচড়া করতে করতে সত্য মিথ্যা মিলিয়ে কাহিনী বলে। সায়ন খাবার নড়াচড়া দেখে মা বলে, খেতে মন না ছিল বাদ দে, পিয়ার কাছে যা। স্বপ্না কি বলবো পিয়ার সাথে থাকতে? না না, ও শুধু মাথা ব্যথা ধরছে, শুয়ে উঠলে ঠিক হয়ে যাবে। আমি যাই বলে সায়ন জলদি জলদি পা ফেলে উপরে উঠে আসে। পিয়া শুয়ে থাকা পুরো রুমটা যেন নিস্তব্ধ হয়েছে। বিকট শব্দে সায়নের মোবাইলের রিং বেজে ওঠে। সায়ন মোবাইল হাতে নিয়ে দেখে সাঞ্জনা কল দিয়েছে। হ্যালো সায়ন, পিয়া কেমন আছে? ও ঠিক আছে, ও অনেক শক্ত মেয়ে, ওর সাথে থেকো, ওকে সাহস দিয়ে। হুম, রাখি। আমার কিছুই ভালো লাগছে না।
ঠিক আছে, জানোই তো কাল চিটাঙ্গান যাচ্ছি, এসে কথা হবে, বাই। সায়ান লাইন কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দেয়। কিছুই ভালো লাগছে না ওর। পিয়া শুয়ে আছে অনেকক্ষণ। অনেকক্ষণ বললে ভুল হবে, বেশি হলে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সায়ানের এক যুগ লাগছে। পুরো ঘরটা গুমোট লাগছে, এত একা একা লাগছে। পিয়া জেগে থাকলে এখন কত কথা বলতো, খুনসুটি করতো, ড্রেসিংয়ে আয়নার সামনে ঘুমানোর প্রস্তুতি সব মহা আয়োজন নিয়ে বসতো। সায়ান পিয়ার গা ঘেঁষে বিছানায় বসে আছে। পিয়া তার পাশে শুয়ে আছে, অথচ মনে হচ্ছে চারিদিক কত শূন্য। পিয়ের দিকে তাকাতে সায়ন দেখতে পায় পিয়ের পিঠে জমাট দাগের কিছু অংশ। সায়নের মনে পড়ে পিয়া আয়নায় ওর রক্তাক্ত পিঠ দেখছিল। তড়িৎ সায়ার ফার্স্ট এড বক্স নিয়ে পিয়ার পেছনে বসে। পিয়া জেগে থাকলে ওকে জিজ্ঞাসা করা যেত, কিন্তু ও তো শুয়ে আছে। তাই সায়ন আগে পিছে না ভিজে পিয়ার জামার পিছনে হুক খুলে পিয়ার গাঢ় নখের চিহ্ন। সায়নের চোখ ভিজে আসে, কতটা ভয়াবহ তাই পিয়া ছিল। তুলা দিয়ে পরিষ্কার করে তাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। রুমে পায়চারি দিতে দিতে সায়ন নিজের চুলে এক হাত টানতে লাগে। কিছুই ভালো লাগছে না। ভুলতে পারছে না পিয়ার ভয়াত্ম মুখ। দেওয়ালে সজোরে ঘুষি মারে। হাতের ব্যথা যেন মনের ব্যথাকে ভুলাতে ব্যর্থ। কেন সে পিয়াকে একা ছাড়লো? বারবার একই আফসোস। রাত 1:30 বাজে। পুরো ঘর নীরব নিস্তব্ধতা। সায়ানের মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। খুব ইচ্ছে করছে পিয়াকে জাগিয়ে দিতে। বলতে ইচ্ছে করছে, কথা বলো প্রিয়া আমার সাথে। আমি নিস্তব্ধতা আমি মেনে নিতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি পাশে থাকার পরও তোমার নীরবতা আমাকে অস্থির গড়ে তুলছে। তোমাকে ছাড়া যে আমি একেবারে অসহায়। প্রিয়া হঠাৎ কাঁপুনি দিতে শুরু করে, হাত পা সড়ো হয়ে অনবরত কাঁপছে। সায়ান পিয়ার গায়ে আরেকটা কমফোর্ট জড়িয়ে দেয়, কিন্তু লাভ হয় না। সায়ান ঘাবড়ে পিয়া বলে দুবার ডাকে, কিন্তু পিয়া ঘুমের ঘরে করে। কোনো সাড়া না পেয়ে সায়ান অস্থিরতা আরও বাড়তে থাকে। একবার ভাবে স্বপ্নাপুকে ডাকবে কিনা, আবার ভাবে পিয়া তবে অনেক রাগ করবে, কিন্তু এমন পরিস্থিতি কি করতে হয় সায়ান জানে না। এত অসহায় লাগছে, এভাবে কাঁপছে পিয়া। সায়ানের কিছু করার নেই। অস্থির মনে সায়ান অবশেষে পিয়াকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। একসময় আস্তে আস্তে পিয়া কাঁপুনি থামে, কিন্তু সায়ান ওভাবেই শুয়ে পড়ে। মাঝরাতে ঘাম ছেড়ে জ্বর নামে, প্রচণ্ড পিপাসা পায়। চোখ খুলে দেখে সায়ান পিয়াকে জড়িয়ে ধরে শুয়েছে। কেন জানি পিয়ার খুব ভালো লাগে। এভাবে পিয়া পড়ে থাকি কিছুক্ষণ, কিন্তু মরার পিপাসা বুঝি এখনই লাগতে হয়। অবশেষে আস্তে করে উঠে সাইডে রাখা পানি খেয়ে নিঃশব্দে সায়ানের বুকে নাক ঢুকিয়ে আবার শুয়ে পড়ে পিয়া। ভোরের আলোটা আজ অনেক কিচিরমিচির লাগছে। পাখির কিচমিচ শব্দে যেন মধুর লাগছে। এত সকালে সায়ানের সাধারণত ঘুম ভাঙে না। মিষ্টি একটা গন্ধ নাকে আসছে। নড়তে গিয়ে টের পায় পিয়া তার বুকে কাছে শুয়ে আছে। ওর চুল থেকে মিষ্টি গন্ধ আসছে। সায়ান হেসে ফেলে। জীবনের শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য যেন এটা। পিয়াকে জড়িয়ে ধরে কপালে গভীর চুমু খায়। কোনো দ্বিধা নেই, কোনো কিন্তু নেই, কোনো আড়ষ্টতা নাই। আজ মন অন্তর সব জানান দিচ্ছে পিয়াকে সে ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে, নিজের চাইতেও বেশি ভালোবাসে। গত রাতে প্রিয়ার চুপ হয়ে শুয়ে থাকা ও নীরবতা সায়ানকে বুঝিয়ে দিয়েছে প্রিয়াবিহীন এ জীবন কেবল মূল্য শূন্যতায় ভরা। এই মেয়ে ছাড়া সায়ান অচল প্রায়। প্রিয়াকে পাশে রেখে আস্তে করে উঠে এসে সায়ান বারান্দায় দাঁড়ায়। আজ মন অনেক বেশি প্রসন্ন। কোনো দ্বিধা নেই, কেবল দীর্ঘশ্বাস নেই, কেবল ভালো লাগায় ভরপুর। সানজানা আজ চিটাঙ্গাং গিয়েছে। ও ফিরলে ওকে সব জানাতে হবে। জীবনের এ সত্য সানজানার জানার অধিকার আছে। সায়ানের প্রথম প্রেম সানজানা তো অস্বীকার করা নেই। সানজানা যখন সায়ানের হাতে হাত রেখে হঠাৎ বলে উঠছিল ভালোবাসি, তখন সায়ানের বুকে ঠিক দক্ষিণে হাওয়া বইছিল। সে মুহূর্তে ভালো লাগা, জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি সবই সত্যি ছিল। কিন্তু প্রিয়ার উপস্থিতি সায়ানকে বুঝিয়ে দিছে ভালোবাসা মানে শুধু ভালো লাগা বা মিষ্টি অনুভূতি নয়, এর মাঝে আছে অস্থিরতা, ব্যাকুলতা, হারানোর ভয়, নিজেকে হারিয়ে কিছু পেয়ে যাওয়ার আনন্দ। সারাক্ষণ পাশে পাওয়ার পরেও তাকে প্রচণ্ড পাওয়ার আকুলতা, সেটা ব্যাখ্যা দিয়ে বোঝানো কঠিন। সঞ্জনাকে কখনো মনে হয়নি প্রচণ্ড ভালোবাসে বুকে চেপে ধরতে। দূরে থাকার পরও কখনো ওকে হারানোর ভয় কাজ করেনি। অন্যদিকে পিয়া পাশে থাকার পরও বারবার বুকের মাঝে চেপে ধরতে ইচ্ছে করছে, যেন বুকের ফাঁকা অংশটা পূর্ণ করতে তাকে চাই। সঞ্জনাকে সায়ন কতটুকু বোঝাতে পারবে জানে না, কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করবে সত্যিকারের ভালোবাসার অনুভূতি কী তা বোঝানোর। সঞ্জনা হয়তো কষ্ট পাবে, কিন্তু ক্ষণিকের কষ্টে নিশ্চয়ই সঞ্জনা কাটিয়ে উঠতে পারবে। ভালোবাসার মানুষটাকে জানান দিতে হবে, ভালোবাসি তোমায় প্রিয়সোনা। মনের অজান্তে শ্বাস বেরিয়ে আসে। এই কাজটি মনে হয় এখন সবচেয়ে কঠিন কাজ। এত কাহিনী করে এখন কোন মুখে সায়ন ভালোবাসার কথা বলবে? পিয়া কি বুঝবে? ও কি বিশ্বাস করবে? পিয়া যে যুক্তিতর্ক ধরে কথা বলে শেষে প্রশ্ন করে বসবে, কাল পর্যন্ত সাঞ্জনা ছিল, আজ হঠাৎ আমি কেন? পিয়াকে বোঝানোর মতো মেধা কি সায়নের আছে? কিন্তু যেভাবে হোক পিয়াকে বিশ্বাস করাতে হবে সায়ন তাকে কতটা ভালোবাসে। না, থাক থাক, ভালোবাসার কথা এত তড়িঘড়ি বলার দরকার নেই। একটু সময় যাক, ততদিনে পিয়াকে সে অনুভব করাক এই সায়ন শুধু পিয়াকেই ভালোবাসে।
তারপরে এই সংখ্যা ঠিক যায়। প্রিয়া যদি বলে তোমার মতো স্বার্থপর বোকা হদ্দরকে ভালোবাসি না, উফ, এটা মানা সম্ভব না। বললেই হলো ভালোবাসি না। প্রিয়ার মতো এত ভালো মানুষ না হয় সায়ান যে হাসি মুখে অন্যের হাতে প্রিয়াকে তুলে দিবে। প্রিয়া অন্য কারো হতে হবে, হতে পারেই না। এটা স্বার্থপরতা হলে তাই হবে, যা সম্ভব না। আর মিথ্যা উদারতা দেখে লাভ নেই। সায়ানের ঠোঁটে হঠাৎ হাসি ফুটে ওঠে। আগে কখনো এ অনুভূতি হয়নি, আজ হচ্ছে। জীবনের ষষ্ঠ পাওয়া, প্রিয়া তার বউ, বিয়ে করা বউ। সে বারান্দা থেকে উঁকি দিয়ে পিয়ার দিকে তাকায়। পিয়া জুবুথুবু হয়ে শুয়ে আছে। সায়ানের বুকে ভালোবাসার মিষ্টি ব্যথা বিড় করে বলে, অনেক ভালোবাসি তোমায় আমার বউ। তুমি শুধু আমার, তোমার ভালোবাসা আমি জিতেই নিব। আমার ঘুম ভাঙে ঝরঝরা শরীর নিয়ে। একটু ক্লান্তি লাগছে, কিন্তু মাথা ব্যথা বা জ্বর ভাব নেই। উঠে দেখি সায়ান আমার সামনেই বসে আছে, আমাকে দেখছে। এখন কেমন শরীর তোমার প্রিয়া? ভালো। হুম। ঘুম হয়েছে? হুম। তোমার কিছু লাগবে? তুমি? শায়ান, গতকাল যা হয়েছে তা মনে করিয়ে দিও না তো। আমি মনে রাখতে চাই না। আমি কি করলাম? তুমি আমাকে দেখে মুখ অন্ধকার করে ফেলেছে। বারবার নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার নিজের দোষ ছিল। আমি তোমার সাথে জিদ করে অতটা গভীরে না গেলেও পারতাম। সো প্লিজ, কে দোষী, কেন এমন হলো, এসব চিন্তা বাদ দাও। এক কথা, পুরো প্রসঙ্গ বাদ দাও প্লিজ। তুমি নিশ্চয় বুঝেছো ব্যাপারটা বারবার আমার মনে আসার মানে কতটা কষ্টকর। ওকে ওকে, সরি সরি, সব বাদ। এসব বলে শরীরের কি অবস্থা? আমি কি আজ বাসায় থাকবো? একদম না, তুমি অবশ্যই অফিসে যাবে। আমিও আজ বের হবো, আমার আজ ইন্টারভিউ আছে। তুমি পুরোপুরি সুস্থ তো? আমি নিয়ে যাবো তোমাকে, কোনো দরকার নেই, আমি একাই পারবো। পিয়া, আসলে পারবে তুমি? না মানে, তুমি কাল যে পরিমাণ কাঁপুনি দিলে, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। এভাবে বুঝি কাঁপুনি জ্বর হয় তোমার? হুম। তুমি কি করলে তখন? হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করনি তো? যে সিসকাঁদুনি তুমি! উফ! তোমার আদেশ মান্য করেছি। আমি আবার কি আদেশ করলাম? তুমি যে বললে আমি যেন তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই, আমি তাই করলাম। আমি তোমাকে এই কথা বলেছি? না তো কি? নইলে আমি কেন তোমায় জড়িয়ে ধরবো? আমি একেবারে হয়ে গেছি। শায়ানের কথা কি সত্যি? জ্বরের ঘরে কিছু মনে করতে পারছি না। আর ভোর রাতে তো আমি জেনে শুনে ওকে জড়িয়ে ধরেছিলাম। প্রিয়ার বিব্রত মুখ দেখে শায়ান মিটমিট করে হাসে। গত 3 দিন ধরে শায়ানের মাঝে আমি একটা পার্থক্য টের পাচ্ছি। ও কেমন জানি আগের মতো আলোথালো লাজুক ছেলেটা আর নেই। কেমন সরাসরি চোখে তাকায়। যদি পাশে বসে বা হাত ধরে, তবে তাকে বলা হয় যায় না, সেটাকে বলে স্পর্শ করা, যা ব্যাখ্যায় বোঝানো যাবে না, শুধু অনুভব করা যায়। সায়ান আমার কাছে এলে আমাকে স্পর্শ করলে ওর চোখে আমি কেমন যেন মাদকতা দেখতে পাই। হুট করে কেমন জানি ওর বন্ধুসুলভ আচরণটা সরে গিয়ে অন্য একটা ভাব চলে এসেছে। আমাকে এমন এমন সব কথা বলে আমি লজ্জায় লাল হয়ে থাকি। আড়ষ্টটা আমাকে ঘিরিয়ে ধরে। আমার কেন জানি মনে হয় সায়ান আমাকে ভালোবাসতে শুরু করেছে। 300 ফিটের ঘটনার পর সায়ানের সাথে সাঞ্জনার বিষয়ে কোনো কথা আমি বলি না, সায়ানও বলে না। কারণ ওই দিন সায়ান অফিস গেলে আমি চুরির বক্সে চাপা একটা চিঠি পাই। তাতে লেখা ছিল, "অ- অধিকার কিংবা অনুরোধ তুমি রাখবে কি?" কোনো প্রশ্ন ছাড়া। "তোমার কটা দিন ধার চাই?" কিছু না, শুধু যেমন বন্ধু ছিলাম সেরকম হয়েই না থাকো, তবু পাশে থেকো। আমাকে বিশ্বাস করো পিয়া, যদি করো তবে সে বিশ্বাসের উপর ভরসা রাখো। তোমার ড্রাকুলা। সায়ানের চিঠির আগামাথা নাই। কাব্যিকতা দিয়ে শুরু করেছিল, মাঝে খেই হারিয়ে বিশ্বাস ভরসা রাখতে বলছে। ছেলেটা কেমন গুছিয়ে কিছু বলতে পারে না, তেমন লিখতে পারে না। পুরো জীবন ওর জন্য নিয়ে বসে থাকা এ আমি, সে কিনা কটা দিন চায় আমার থেকে। থাক, সব জিদ দূরে রেখে না হয় কটা দিন আমি আমার বুদ্ধু ড্রাকুলাকে কটা দিনই তো। আজ আমার মামা শ্বশুরের বাসায় গেট টুগেদার পার্টি, সন্ধ্যার পরে যাব। মা বলেছেন সুন্দর করে সাজতে, আত্মীয়রা নাকি ওখানেই আসবে। সায়ানের মামাতো ভাই রোহান আর সায়ানের সমবয়সী। আমাদের বিয়ে 1 মাস আগে হয়েছে, ওর বিয়ে হয়েছে অ্যাফেয়ার ম্যারেজ। বউটা নাকি বেশ ঠোঁট কাটা। অল্পদিনে বউ শাশুড়ির দ্বন্দ্ব শুরু হয়েছে। মা পই পই করে বলে দিছে, রোহানের বউ মাহিরা যদি কোনো কথা বলে আমি যেন সাথে সাথে উত্তর দিয়ে দিই, ভালো মানুষের মতো চুপ করে না থাকি। সায়ান অফিস থেকে ফিরে এলে আমাকে বলে, এখনো রেডি হওনি? হয়েছিস তো, শাড়ি পরা বাকি। পিঙ্ক শাড়ি পরেছো? না, ব্লু। পিঙ্কটাই পরতে চেয়েছিলাম, কিন্তু ওটার ব্লাউজের পিঠটা একটু বড়, আমার পিঠের আঁচড়ের দাগ দেখা যাবে। সায়ানের মুখ সাথে সাথে অন্ধকার হয়ে যায়। আমি পরিবেশ হালকা করতে চাইলে হেসে বলি, অবশ্য তুমি চাইলে আমি পিঙ্কটাই পরতে পারি। খামচির দাগ দেখে কেউ জিজ্ঞাসা করলে বলবো তোমার দ্বারা ঘটিত। আমি মানে ডোমেস্টিক ভায়োলেন্স, আমাকে জেলের ভাত খাওয়াবে? আমি মুখ টিপে হেসে বলি, 1 মিনিট, তুমি কি মিন করতে চাইছো? না না, আমার
মিচকামি আবারও শুরু। যে কাজ আমি করলামই না, তুমি আমাকে সেই কাজের অপরাধী বানাচ্ছ? তুমি তো মারাত্মক। বাপরে! তুমি ব্লু শাড়ি পরো। এবার আমি জোরে হেসে উঠি। সায়ানও হেসে শাওয়ার নিতে ঢুকে। ততক্ষণে আমি শাড়ি বদলে আমার কাজ শেষ করি। ভারী মেকআপ আমি কখনোই করি না। হালকা সেজে চুলে আঁচড় দেই। সায়ান বের হলে মেরুন রঙের পাঞ্জাবি পরে আমার পিছনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগে। আমি এক পলক ওকে দেখি। হায়রে মায়াভরা চেহারা! আমি বারবার ঘায়েল হয়ে যাই। অন্যমনস্ক হয়ে কানে দুল পরতে, পরতে ওকে দেখতে থাকি। সায়ান হঠাৎ বলে, "কি দেখছো?" আমি চমকে উঠি। মুখ বাঁকিয়ে বলি, "কি আর দেখবো? গজদাঁতের ড্রাকুলাকে দেখছি।" "এই গজদাঁতের ড্রাকুলাকে যে তুমি প্রায় মুগ্ধ হয়ে দেখো, তা বুঝি আমি টের পাই না? তুমি মেয়েমানুষ হয়ে যে এত নির্লজ্জের মতো চেয়ে থাকো কেন বলো তো?" আমি দমে যাই। মিনমিন গলায় বলি, "আমার বয়ে গেছে ড্রাকুলাকে দেখতে।" আমার ৩ নম্বর চোখ দিয়ে আমি বুঝতে পারি সায়ানও আমাকে দেখছে মুগ্ধতা নিয়ে। আমি আর কি সাজবো? ওর এমন চাহনি দেখে আমার হাত কাঁপতে লাগে। খুব স্বাভাবিক থাকার ভঙ্গিতে বলি, "এখন তুমি কি দেখছো? কাজ শেষ হলে যাও, নিচে যাও।" "তোমাকে দেখছি। ড্রাকুলা তো ডাইনিকে দেখবে। জুটিটা এমনই।" "হুম, নীল শাড়ি পরা ডাইনি।" "না, নীল শাড়ি পরা না। খুব সুন্দর লাগছে।" "বাহ! মিস্টার সায়ান সুনাম করতে জানে নাকি?" সত্যি তোমাকে অন্য দিনের চেয়ে ভিন্ন লাগছে। ভিন্ন মানে? মা তো সাজতে বলেছে। বেশি সেজে ফেললাম কি? আমি ব্যস্ত হয়ে আয়নায় নিজেকে দেখি। না, না, না। মোটেও বেশি সাজো নেই। বরং মনে হচ্ছে তোমাকে আড়াল করে রাখতে হবে সব ছেলেদের থেকে। এবার বেশি বলে ফেললে, একেবারে সিনেমার ডায়ালগ। কারে কি বলি? প্রিয়ার রোমান্টিকতা কী জিনিস তা তো বুঝলেই না জীবনে। দাও অর্নামেন্টগুলো পড়তে তোমাকে হেল্প করি। কোনো দরকার নেই আজাইরে ঢং। তুমি যাও। কে শুনে কার কথা? সায়ান চুড়িগুলো হাতে নিয়ে একটা, একটা করে আমাকে পরিয়ে দেয়। সায়ান যেভাবে আমার হাত ধরে আছে সেটাকে বলে স্পর্শ করা। ওর প্রতিটা আঙ্গুলের স্পর্শ আমি টের পাই। ওর শ্বাস ঘন ঘন হয়ে এসছে। ওর চোখে মাদকতা, যে মাদকতা আমার মাঝেও ছড়িয়ে যায়। সায়ান পিছনে দাঁড়িয়ে মালা পরিয়ে দিয়ে আয়নায় তাকিয়ে বলে, "তুমি গালে এত রং মেখেছো কেন?" আমি চমকে সায়ানের দিকে তাকাই। "কই না তো। তবে তোমার গাল এত লাল হয়ে আছে কেন?" আমি মুখ নত করে বলি, "আমার গাল লজ্জার আভা ছড়াচ্ছে।" "তুমি তো দেখি লজ্জা পাচ্ছ।" "হুম।" হঠাৎ মনে হলো, কি বললাম আমি? ঠোঁট বাঁকিয়ে বলি, "কিসের আবার লজ্জা? বরং তুমি ইদানিং কেমন হয়েছে? কেমন? তোমার ঢং বেড়েছে।" সায়ন আমার কানের কাছে ফিসফিস করে বলে, "হ্যাঁ, প্রেমিক পুরুষ হয়ে উঠেছে তাই।" আমি আয়নায় ওর দিকে তাকালে দেখি সে মুচকি এসে রুম থেকে বেরিয়ে যায়। আমি সুখ অনুভূতিতে হাসি। না চাইলেও ঠোঁটের কোণে হাসি ফোটে। সবকিছুই স্বপ্ন, স্বপ্ন লাগে। রন্দের বাসাটা অনেক বড়। ড্রয়িং রুমটা যেন বড় হলঘর। সায়নের সকল আত্মীয়রাই বিত্তশালী। অনেকে পরিচিত, আবার অনেকে নতুন মুখ। চারিদিকে ঘষা মাজা করা নারীরা ঝলঝল করছে। মা মুরব্বীদের সাথে আমাকে পরিচয় করে দিয়ে গল্প জুড়ে দিলেন। সায়ান আমার আশেপাশে ঘুরঘুর করছে। রোহান ভাই এগিয়ে এসে কুশল বিনিময় করলেন। বেশ হাসিখুশি উজ্জ্বল মানুষ। কথায় কথায় হাসেন। আমাকে বললেন, "ভাবি, আপনার শাড়ির কালার আর আমার পাঞ্জাবির কালার তো পুরোই ম্যাচিং। কিরে সায়ান, আমার তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেলাম।" বলে হাসতে শুরু করলেন। যেন কত না হাসির কথা। সায়ান হেসে আমার কাঁধে হাত রেখে অনেকটা টেনে অন্যদিকে নিয়ে গেছিল। কানের কাছে মুখ এনে বলল, "তোমার মেরুন রঙের কোনো শাড়ি ছিল না?" শায়ন কেমন ছেলেমানুষি এটা? হোক ছেলেমানুষি। বিড়বিড় করে বলল, "শালা তো বিয়ের আগেই ভদ্রলোক ছিল। এখন তো পুড়েই গেছে। সুন্দরী মেয়েদের দেখে ছোক ছোক করা শুরু করছে।" শায়ান রোহানের ভাই, তোমার মামাতো ভাই। তুমি কি যা তা ওনার নামে বলছো? তুমি বুঝবে না। সব শালা ফাজিল। আমার সুন্দরী বউকে দেখে সব কটার মাথা নষ্ট। মাথা নষ্ট তোমার? ছাড়ো আমাকে, ছাড়ো। না, তুমি আমার সাথে থাকবে। আমি চাই না ছেলেরা তোমার পিছে পিছে ঘুরঘুর করুক। সায়ানের এমন আচরণে আমি খুব অবাক হই, কিন্তু আমার জানি মজাও পাই। সায়ানের মোস্ট চার্মিং ইয়ার বিচ্ছু বাহিনী হঠাৎ হাজির। ভাবি সেলফি টাইম। সবাই আমাকে ঘিরে দাঁড়ায়। সায়ানের চাচাতো ভাই অর্ণব আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখে। সায়ান সাথে সাথে ধমকে বলে, "কিরে, তোর ভাবি না? এত ঘেঁষটে দাঁড়িয়েছিস কেন? সরে দাঁড়া।" যমজ বন্ধুটি একসাথে হাত নেড়ে ধোঁয়া ওড়ানোর মতো করে বলে, "ওহো, পজিটিভ।" বলে খিলখিলিয়ে একজন আরেকজনকে ধাক্কা দেয়। অর্ণব বেশ বিরক্ত হয়ে বলে, "ভাইয়া, বুঝলাম তুমি ভাবির প্রেমে লাট্টু হয়ে গেছো। তাই বলে ভাই বন্ধুকে শত্রু বানাচ্ছ কেন? সরো এখান থেকে।" বলে সায়নকে ঠেলা দিয়ে দূরে সরিয়ে দেয়। সায়ন পাত্তা না পেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। পুরো পরিবেশ আমার ভালোই লাগছে। কেউ না কেউ আমার সাথে এসে গল্প করছে। সবাই বেশ আন্তরিক। মাকে সবাই এখন বেশ সমীহ করে। উনি সবার আগে কাছে আমার কি গল্প করছে কে জানে? সবাই এসে এসে আমার খুব প্রশংসা করে যাচ্ছে। সায়ান এখন আর আমার কাছে ঘুরঘুর করছে না, তবে পাশেই দাঁড়িয়ে গল্প করছে। হয়তো আমার সাথে সব মহিলার গল্প করছে বলে সে এখন টেনশন মুক্ত। রোহান ভাই বা মাহিরা এতক্ষণ আমার কাছে আসে, "ভাবি, তুমি তো বেশ সুন্দরী, তবে এত কম সেজেছো কেন? আর একটু সাজলে আরও ভালো লাগতো।" আমি হেসে বলি, "তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একেবারে ডানা কাটা পরি।" মাহিরা হেসে বলল, "সবাই তাই বলেছে।" কে কে ওর প্রশংসা করেছে, কে কে ওকে বলেছে ওর মতো সুন্দরী মেয়ে যে এ পুরো আলোকিত করছে, আরও কত কথা
মাহিরা হাত নাচিয়ে নেচে বলতে থাকে। আমি হেসে হেসে গল্প করি, জানো ভাবি, রোহান তো আমি বলতে পাগল, আমার জন্য কি না করে। আমার শাশুড়ি মা আমাকে ছাড়া বোঝে না, একমাত্র ছেলের বউ কি না। দেখো না এই গলার ডায়মন্ড নেকলেসটা আমাকে ওই দিন দিয়েছে বলে আমার লক্ষ্মী বৌমার জন্য, এটা উপহার, হি হি। তো ভাবি তুমি তো রোকেয়া ফুপুর একমাত্র ছেলের বউ, উনি তো তোমার খুব প্রশংসা করে বেড়াচ্ছে সবার কাছে, তোমাকে যে এত ভালোবাসে, তো কি উপহার দিল তোমাকে। আমি হেসে বলি, উনি তো ওনার সবচেয়ে দামি উপহার দিয়েছে আমাকে, মানে মানে উনি আমার একমাত্র আদরের ধনকে আমার হাতে দিয়েছে। আজ থেকে এর সকল অধিকার তোমার। এত বড় উপহার কজন মা দিতে পারে। বেশিরভাগ একমাত্র ছেলের মায়েরা বউকে হীরা পান্না যেই দেখ না কেন ঘুড়ির নাটাই কিন্তু নিজের হাতে রাখে, সেখানে আমার শাশুড়ি ভিন্ন। আমি হয়তো মাহিরার গোপন কোনো ক্ষতে ছুঁয়ে দিছি। সে আর কথা না বাড়িয়ে পালিয়ে যায়। সায়ানের পাশে রোহান দাঁড়িয়ে বলে, কিরে তোর বউ তো সেরকমই বুদ্ধিমতী, আমার বউয়ের তো পুরো মুখ বন্ধ করে দিল। আমি মহা জ্বালাই বুঝলি, বউকে এত কিছু দেই, এত খুশি করি, কিন্তু কিছুতেই বোঝাতে পারি না তুই কিভাবে ম্যানেজ করিস রে। পিয়া ভাবি তো তোকে নিয়ে বেশ সুখী মনে হচ্ছে, কি ধীর স্থির প্রশান্তির মুখ। আমাকে বুদ্ধি দিত বউকে কি দিলে শান্তি পাবে। এমন সময় পিয়া পিছনে এসে দাঁড়ায়, গম্ভীর সুরে সায়নকে বলে, মা ডাকছে চলো। অনুষ্ঠানে বাকির সময় সায়নের খুব মন খারাপ থাকে। রাতুল যে প্রশ্ন করেছে সেটার উত্তর সায়ন জানে না। সে জানে পিয়া যে আজ পর্যন্ত কি দিয়েছে, পিয়া হয়তো এতেই খুশি। পিয়ার প্রাপ্তির খাতায় তো কেবল শূন্য, অন্যদিকে সায়ন শুধু পিয়ার কাছ থেকে নিয়েই গেছে। পিয়ার কিছু পাবার আছে তা কখনো চিন্তা করেনি। একটা গিফটও তো সায়ন পিয়াকে কখনো দেয়নি, কখনো স্পেশাল ফিল করেনি। আর মনে মনে ভাবছিল পিয়াকে ভালোবাসা অনুভব করবে, এই বুঝি তার নমুনা। ধ্যাত, পিয়া নিশ্চয় রাতুলের কথা শুনেছে, তাই তো গম্ভীর হয়েছিল। না, পিয়াকে কিছু একটা গিফট করতে হবে। কিছুক্ষণ আগে যেখানে শায়ন বুক ফুলিয়ে পিয়ার সাথে সাথে চলছিল, এখন পিয়ার সামনে এলে মনটা খচখচ করছে। অনুষ্ঠানের রাতে থেকে ফিরে আমি শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে নিই। শায়ন চেঞ্জ করে চুপচাপ ডিভাইনে বসলে আমি কাট কাট সুরে বলি, শায়ন এদিকে এসো, কথা আছে। আজ তুমি এমন করলে কেন? শায়ন নিশ্চুপ। তোমার কাজে আমার লজ্জা লাগা তো দূরে, রাগ হচ্ছিল, সরি, আমার মাথায় কখনো আসেনি। আমি কাল তোমাকে নিয়ে যাব সাথে। আমাকে নিয়ে যাবে কোথায়? জুয়েলারি দোকানে। কেন? তোমার জন্য গিফট কিনতে। আমার জন্য গিফট? আরে আমি বলি কি, আমার সারিন্দা বাজায় কি? স্যার মাথা তুলে বলে, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে নিয়ে এত প্রোটেক্টিভ আচরণ করেছিলে কেন? প্রথমে রোহান ভাই, পরে অর্ণব। তুমি অর্ণবের সাথে এমন কথা বললে, ওনা তোমার আদরের ছোট ভাই। আমার এত রাগ লাগছিল তোমাকে, হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? জানি না। কি জানি না? জানি না তোমার প্রতি কেউ আগ বাড়িয়ে আগ্রহ দেখালে আমার ভালো লাগে না, ব্যাস। আমি সায়নের সরল সরলাক্তি ভ্যাবাচাকা খেয়ে যাই। প্রসঙ্গ পাল্টে বলে, কি বলেছিলে? জুয়েলারি দোকান, গিফট, কি কাহিনী বলো তো? রোহান বলেছিল না তুমি এত হাসি খুশি, আমি তোমাকে কি দিয়েছে? আমি তো তোমাকে কিছুই দিইনি, শুধু নিয়েই গেছি। প্রথমে আম্মুর জন্য তুমি এত কিছু করলে, তারপর আমার অনুরোধে তুমি বিয়ের দায়িত্ব পালন করে যাচ্ছ, সব কিছু আপন করেছে না। আর আমি আমি কটমট করে বলি, তার বিনিময়ে তুমি আমাকে জুয়েলারি দিয়ে খুশি করতে চাও? সায়ন নিশ্চুপ। এই মুহূর্তে সে বুঝে গেছে সে যে একটা আস্ত গাধা। এবার পিয়ার বাড়ি খাওয়া থেকে কেউ তাকে রক্ষা করতে পারে না। সায়ন, তুমি যে একটা আস্ত গাধা, তুমি বুঝো? সরি, আমি আসলে আসলে কি, তুমি আমাকে কিছুই দাওনি তাই বোঝাচ্ছ? আসলে তো কিছুই দেয়নি। আমি তোমার মতো কখনোই হতে পারবো না পিয়া, আমার অনেক অপূর্ণতা হয়েছে। আমি আসলে কোনো কিছু ডিজার্ভ করি না। সায়ন, এত গিফট করতে চাচ্ছ না তাই না? তাহলে শোনো, তারপর তুমি চিন্তা করো আমাকে কি দিবে। আমি তোমাকে বিয়েই করেছিলাম আমার মর্জিতে, খুশি খুশি। হ্যাঁ, বিয়ের পর অ্যাফেয়ারের কথা শুনে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু রয়ে গেছিলাম মায়ের কথা চিন্তা করে। উনি চাইলে তোমার জন্য কোনো বিত্তশীল পরিবারে বউ করে আনতে পারতো, কিন্তু উনি আমাকে বেছে নিয়েছেন। পরম মমতায় আমাকে আপন করে নিয়েছেন। আমি মাত্র 3 দিনে ওনার দুঃখ নিয়ে কিভাবে যেতাম? আমার অনুরোধে যাইনি তা আমি তখন তোমার সাথে ভাবিনি, কারণ তোমার সাথে আমার কোনো সমঝোতার সম্পর্ক গড়ে ওঠেনি। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়। আমি তোমার মাঝে একটা নির্মল সুন্দর মনের মানুষ পাই। তুমি চাইলেও আমার কাছে সানজানের ব্যাপারে গোপন করে চালিয়ে দিব্যি সংসার চালিয়ে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি আমাকে তোমার সততা গিফট করেছে সায়ন। সেদিন 300 ফিটের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তুমি তোমার বলিষ্ঠতা সেদিন দেখেছো, তা প্রতিটি মেয়ের কাছে, স্বপ্নের পুরুষের কাছে আশা করি। তুমি সেদিন শুধু আমাকে নিয়ে ভাবনি, সাঞ্জনা বারবার বলার পরে ওকে রাস্তায় নামিয়ে দিয়ে বাসায় পৌঁছে দিয়েছো। তোমার এরকম দায়িত্ববোধ আমার একটা বড় গিফট। আমার অসুস্থতায় তুমি আমার খেয়াল রেখেছো, আমার পাশে সবসময় বন্ধুর মতো থেকেছো। তুমি আমাকে সাপোর্ট না দিতে তবে কি আমি এখানে থাকতে পারতাম? এসব কিছু সব কিছুই গিফট। আমার সবচেয়ে বড় গিফট তুমি। আমি একই রুমে একই বিছানায় শুই, কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করোনি। আমি নিশ্চিন্ত হয়ে তোমার পাশে শুয়ে পড়ি। তোমার প্রতি আমার এই ভরসাটা তোমার একটা গিফট। এবার বলো, তুমি আমাকে এত এত গিফট করেছো, কিছুই দাওনি? শায়ন উজ্জ্বল মুখ করে হেসে বলে, আমার এত কোয়ালিটি আমি নিজেও জানতাম না।
অবশ্যই তোমার অনেক কোয়ালিটি আছে সায়ান, তুমি তো মহান। আমি ঠোঁট টিপে দুষ্টু হাসি দেই। সায়ান নিজের বন্দনায় বেশ গদগদ। আমাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? হাসছি কারণ তোমার শেষের কোয়ালিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি কি আমার ভরসার যোগ্য নাকি কোনো সমস্যা তোমার? কথা শেষ করার আগে সায়ান আমার মুখ চেপে ধরে বলে, কোনো বাজে কথা বলবে না, খবরদার। এত ভালো কথা বলার এখন মুড, কোনো পচা কথা শোনার মুড নেই আমার। সো গুড নাইট। সায়ন পাশ ফিরে শুয়ে পড়ে। আমি বিছানায় শুয়ে ভাবি, জীবনকে আসলে এমন সুন্দর। অন্য পাশে সায়ন বিছানায় চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, অনেক ভালোবাসি তোমায়, আমার মিচকা ডাইনি। বিয়ের অনুষ্ঠান আগামী মাসের মাঝামাঝিতে করে ফেলে, কি বলিস? সায়ন মায়ের কোলে আরাম করে মাথা রেখে মোবাইল স্ক্রলিং করতে করতে বলে, বিয়ের বাবা মাকে আবার ডাকি তাহলে? ডাকো। প্রিয়াকে অনুষ্ঠানে কিছুদিন আগে পাঠিয়ে দেবো। কোথায়? ওর বাবার বাড়ি। সায়ন শোয়া থেকে লাফিয়ে উঠে বলে, কেন? কেন আবার কি? ওর অনুষ্ঠান তো ওখান থেকে হবে। কেন, একসাথে করি। ওনাদের আমাদের কাছে নিয়ে আসি, তারপর সব অনুষ্ঠান একসাথে না রে, ওনাদের তো ইচ্ছে আছে। আর ওই দিন বললো না ওনার সব নিয়ম মতো অনুষ্ঠান করতেছে। আচ্ছা করুক, কিন্তু পিয়ার যেতে হবে কেন? সব তো ঢাকাতে হবে, ও ওখান থেকে অ্যাটেন্ড করবে। কি বলিস? এভাবে হয় না। তাছাড়া মেয়েটা বিয়ের পর একদিনও বাপের বাড়ি গেল না, একবারও বলেনি আমার কোনো দায়িত্ব নেই। না, ও যেতে চাইলেও আমি ওকে নিয়ে যাব না। সারাদিন থাকুক, কিন্তু আমি আবার নিয়ে চলে আসব। তোর মাথা নষ্ট হয়ে গেছে, কি নির্লজ্জের মতো কথা বলছিস? দিনে দিনে কি নিয়ে আসবি? এত বউ পাগল ভালো না। সায়ন আবার মায়ের কোলে মাথা রেখে বলে, কি আর করার, বউ তো তুমি পছন্দ করে এনেছো আমার জন্য। ভেবেছিলাম বউ এনে ছেলেটাকে বুদ্ধিমান বানাবো, এখন তো দেখে ছেলে আমার আরও বোকা হয়ে গেছে। যা সর, আমার কাজ আছে। আমি এখন তো চাচার বাসায় যাবো। তাড়িয়ে দিচ্ছ? আমি খেয়াল করছি আমার বিয়ের পর থেকে তুমি আমার সব সময় সময় দিতেই চাও না। ডায়লগ মারতে শিখছিস, ভাগ দুষ্টু। বলে মা হেসে সায়নের কান টেনে ধরে। সায়নও কানমলা খেয়ে মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকে বিয়ে শাওয়ার নিচ্ছিল। সায়ান ডিভাইনে বসতে সাইডে টেবিলে রাখা একটা ডায়েরি চোখ যায়। খুলে দেখে এলোমেলো কিছু লেখা, কিছু কবিতা। পিয়া কবিতা লিখে? এটা পিয়ার ডায়েরি? আমি শাওয়ার থেকে বের হয়ে দেখি সায়ান আমার ডায়েরি হাতে নিয়ে পড়ছে। আমার নিজের উপর রাগ হয়, কেন যে ড্রয়ারে না থেকে উপরে রাখলাম। এটাতে আমার কত না অনুভূতি লেখা। সায়ানকে নিতে দু তিনটে কবিতা আছে। না না, সায়ান যদি পড়ে ফেলে। আর সায়ানের হাতে আমি অস্ত্র তুলে দিছি, সায়ান এখন তা ব্যবহার করবে। আল্লাহ, আমার হাতের লেখা দেখেই তো আমার 12টা বাজবে। আমি রাগে সুরে বললাম, সায়ান ওটা ধরেছে কেন, তাও আমার পারমিশন ছাড়া? ইয়া ম্যাম, আপনি তো দেখি সেরকম গুণী ডাক্তার। আমিও তো এটাকে প্রেসক্রিপশন ভেবেছিলাম। হাতের লেখা যে হাল, পড়ে দেখি মেডিসিনের নাম না, ভালোবাসার কথা লেখা। আল্লাহ, যে ভয়টায় পাচ্ছিলাম তাই হলো। দাও আমার ডায়েরি দাও, আমি কিন্তু প্রচণ্ড রাগ করব। তোমার রাগের আমি লেবু কাঁচামরিচ ডলে প্রতিদিন খাই, বরং এই ডায়েরি আমার কাছে একেবারে কাচ্চি বিরিয়ানি। তোমার মনে এত প্রেম ভালোবাসা, ডাক্তার পিয়া ম্যামকেও দেখি সেরকম রোমান্টিক কবি। সায়ন তার গজ দাঁত বইয়ের করে হাসতে থাকে। সায়ন, আমি তোমাকে খুন করবো, দাও আমার ডায়েরি। আহা থামো, ভালোই তো লিখেছো, কি সুন্দর কবিতাগুলো, হাতের লেখাও কি সুন্দর, যেন কোনো স্কুল পড়ুয়া মেয়ে কচি হাতে ইচড়ে পাকা কবিতা লিখছে। খুব তো, ভকর চকর মারো, আবেগী ঢং নাই, মুডি মানুষ, আর ডায়েরিতে উথাল পাথাল আবেগ। বাহ, আমার মরে যেতে ইচ্ছা করছে, রাগে দুঃখে অপমানে চুল ছিঁড়তে ইচ্ছা করছে। আমার আমার সম্মান বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাই, কিন্তু 6 ফুট লম্বা মানুষের উঁচুতে হাত থেকে তা নিতে মোটামুটি আমি ব্যর্থ হয়ে ওর পেটে কাতুকুতু দেই। আমার আকস্মিক হামলায় সায়ন ঝুঁকে এসে পড়ে। অমনি আমি ডায়েরি কেড়ে নিয়ে ছুটতে থেকে সায়ন পিছন থেকে আমার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। আমি ডায়েরি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাই, কিন্তু একসময় খেয়াল করি যুদ্ধে আমি একাই করছি। সায়ন মনোযোগ অন্যদিকে। আমার ভেজা চুলে নাক ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছে। শরীর ভেজায় যে হঠাৎ যেন কমতে থাকে আমার, ক্রমে অবশ হতে থাকে। সায়ন আমাকে যেন বুকের সাথে মিশিয়ে ফেলছে। চুলের ফাঁকে ওর গরম শ্বাস আমার হৃদয় স্পন্দন যেন বন্ধ করে দিছে। ওর স্পর্শে শিরশির কাঁপুনি উঠে আমার সারা গায়ে। সায়নের উষ্ণ ঠোঁটে আমার কাঁধ স্পর্শ করে, তা ধীরে ধীরে গলা পর্যন্ত গড়িয়ে এসে আমি নিজেকে হারিয়ে সায়নকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকাই। দুজনে দুজনের ধূপ ধূপ শব্দ শুনতে পাই। কতক্ষণ যা জানি। দু হাতে তালুতে আমার মুখ তুলে আলতো করে ঠোঁটে চুমু খায় সায়ন। ভালোবাসার প্রথম স্পর্শ আমার সব কিছু যেন থেমে যায়, নীরব নিস্তব্ধ, শান্ত নদীর মতো শান্ত থাকে। এ অনুভূতির কী নাম আছে? আমি আধো হতে চোখে তাকাই। দুজনের চোখাচোখি হতে আমাকে সেরে দাঁড়ায় সায়ন। সরি, আমি আসলে এভাবে চাইনি, সরি। কানকে যেন বিশ্বাস হয় না। আমার সমস্ত অনুভূতি মুহূর্তে গায়েব হয়ে যায়। আমি কি করলাম? সায়ন আমাকে সরি বলছে, আর আমি? সায়ন, আমার সামনে থেকে যাও এক্ষুনি। আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি রাগে ফসফস করে বলি, কিসের ব্যাখ্যা? তোমার চেহারা যেন আমি না দেখে, আর এই মুহূর্তে আমার সামনে থাকলে আমি তোমার মাথা ফাটিয়ে দেবো, জাস্ট গো। সায়ন লম্বা পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি ওভাবে স্থির হয়ে থাকি, আয়নায় নিজেকে দেখি।
আমি কি এই প্রিয়া এতটা নির্লজ্জ? আমি কেন ওকে বাগাতে দিলাম? সায়ন সরি বলল আর আমি বেহাই রয়ে গেলাম। আমার হৃদয়ে শখ করে পোষা আমার পবিত্র ভালোবাসা এত বাজে রূপ দিলাম আমি। সায়ন তো সরি বলে পার পেয়ে গেল আর আমি ভেসে যাচ্ছিলাম সুখের সাগরে। ছি! নিজের গালে থাপ্পড় দিতে লাগি, একটা দুটো অনেকগুলো। মনে হচ্ছে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিজেকে ঘেন্না লাগছে। কেন এতটা নির্লজ্জ হলাম? কেন আমি নিজেকে সঁপে দিলাম ওর কাছে? কেন আমি বিশ্বাস করলাম যে সে আমাকে ভালোবাসে? বিশ্বাস ভরসা রেখো। সায়ন যে কি বিশ্বাস করতে বলেছিল আর আমি বোকা কি বিশ্বাস করে বসেছিলাম। আমি কান্নায় ভেঙে পড়ি, অনেকক্ষণ কাঁদি। আজ আমি একেবারে নিঃস্ব। আমার সকল অনুভূতি উজাড় করে আজ আমি নিঃস্ব। না, আর না, আর এক মুহূর্ত না। শান উদ্ভ্রান্তের মতো রাস্তায় হাঁটতে কিছুই মাথায় আসছে না। আজ কেন মনে আনো হলো পিয়া প্রচণ্ড খেপে গেছে। জীবনের প্রথম স্পর্শ, প্রথম আবেশ, প্রথম ভালোবাসা অনুভূতি এভাবে হঠাৎ কেন হলো? ও তো পিয়াকে এভাবে কাছে পেতে চায়নি। কত ইচ্ছে করতো পিয়াকে কাছে টেনে প্রচণ্ড আদর করা, কিন্তু নিজের ভালোবাসার কথা বলার আগ পর্যন্ত নিজেকে সংযত করে চলছিল শান। আর আজ কি না হলো এমন? কেন সে পিয়াকে এমন কাছে টানলো? নিজের উপর কন্ট্রোল নাই তোর সায়ান? আর তুই কি না পিয়াকে ভালোবাসা অনুভব করানোর দায়িত্ব নিচ্ছিলি? পিয়ার ভালোবাসা জিততে গিয়ে এভাবে বিশ্বাস ভেঙে দিলি? নিজের হেয়ালিপনায় আর চরম মূল্য দিতে হবে মনে হচ্ছে। সায়ানের জীবনে সানজানার যে কোনো স্থান নেই। সায়ান যে শুধু পিয়াকে ভালোবাসে তা কেন সে আগে জানলো না? পিয়াকে পিয়া এখন কি ভাবছে সায়ানকে? কেন আজাইরা রোমান্টিকতার ঢং মাথায় আসলো? কিভাবে যাবে এবং পিয়ার সামনে? সব ঘুলিয়ে গেল। ধুর, সানজানার সাথে কথা বলা উচিত। কোনো একদিন অন্তত ঠিক হোক। হুট করে বের হয়, মোবাইল নিতে ভুলে গেছে, মানিব্যাগ সাথে আনি। তারপর সে রিক্সা নিয়ে সানজানার বাসার উদ্দেশ্যে রওনা হয়। সানজানার বাসায় আছে কিনা তাও জানে না। দুদিন আগে চিটাঙ্গা থেকে ফেরার কথা। সায়ন খবরে নেয়নি, সানজানাকে জানায়নি। সানজানা বাসার নিচে নেমে সিকিউরিটি গার্ডকে ভাড়া দিতে অনুরোধ করে সায়ন। গার্ড মুচকে সে ভাড়া দিয়ে দেয়। সানজানা বাসাতেই ছিল। সায়ন ড্রয়িং রুমে অপেক্ষা করায় কিছুক্ষণে সানজানা সামনে এসে দাঁড়ায়। সানজানা, তোমার সাথে খুব জরুরি আলাপ ছিল, খুব জরুরি। সায়ন, তুমি এত বিধ্বস্ত হয়ে আছো কেন? আগে বসো। সায়ন বসে ইতস্তত করতে থাকে। ঝোঁকের মাথায় চলে এসেছে, কিন্তু এখন কিভাবে শুরু করবে? সানজানার তো কোনো দোষ নেই। কিভাবে সায়ন? সানজানার মন ভাঙবে। সায়ন যে আজ সানজানার অপরাধী। সানজানা পানি এগিয়ে দেয়। সায়ন ঢকঢক করে পানি গিলে আবার চুপ হয়ে যায়। কথা গোছানো শুরু করে, কিন্তু কি করে বলে শুরু করবে সে? সানজানা সায়নের মুখোমুখি বলে, সায়ন, তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি একটু মন দিয়ে শোনো। অস্থির চোখে তাকায় সায়ন। আমি দুদিন আগে ঢাকায় ফিরছি সায়ন, কিন্তু তোমাকে কল করিনি। তোমার সাথে দেখা করতে চাইনি। কেন জানো? সায়ন তাকিয়ে থাকে। সায়ন, তুমি খুব ভালো একটা ছেলে, তা আমি নিঃসন্দেহে বলতে পারি। তুমি খুব ভালো জীবনসঙ্গী হবে। তোমার হাত ধরে যে কেউ শান্ত ঝিলের পাশে বসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। একটু থেমে সানজানা বলে, আমি শান্ত ঝিল পছন্দ করি না সায়ন। আমি জীবনে এক্সাইটমেন্ট চাই, অস্থিরতা চাই। আমি চাই কেউ আমাকে পাগলের মতো ভালোবাসুক, আমাকে পাওয়ার জন্য অস্থির থাকুক, এমন এমন পাগলামি করুক যেন আমি তাকে ভালোবাসতে বাধ্য হই। আমি যেমন লাইফ পার্টনার চাই, তুমি মোটেও সেরকম নও শান। একে অন্যের প্রতি কোনো টান নেই। তারপর দুজন মানুষ শুধু ভালোবেসে মানুষ বলেই কি সে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? সায়ন, আমি দেশে ফেরার আগেই থেকে বুঝছিলাম আমাদের রিলেশনটা ঠিকমতো জমছে না। হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, দেশের বাড়ি ছিলাম, কিন্তু যতদূর থাকি একটা টান, একটা শূন্যতা, কিছু তো তোমার প্রতি অনুভব হওয়া উচিত ছিল। কিন্তু এমন কিছু তোমাকে নিয়ে অনুভব হয়নি আমার। আমি আসলে অনেকটা হুট করে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, অনেকটা ঝোঁকের মাথায়। আমার সেই অনুভূতিটা হয়তো মিথ্যে ছিল না। একটু শ্বাস ফেলে সানজানা বলে, সায়ান, তুমি আমার শুধু ভালো লাগাই ছিলে, ক্রাশ ছিল। তোমার আমার মাঝে আসলে কোনো ভালোবাসাই তৈরি হয়নি। আমার কাছে অন্যকে সম্মান করেছি, উৎসাহ দিয়েছি, হয়তো ভালোবেসেছি, কিন্তু সে ভালোবাসার কোনো মানসিক বন্ধন তৈরি হয়নি। আবারও বলছি সায়ন, তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি আমার টাইপের না। আমেরিকায় বসে বারবার ভাবছিলাম তোমাকে কিভাবে না করব, কিন্তু কষ্ট দিব, খুব গিল্টি ফিল হচ্ছিল। শেষে আমি সিদ্ধান্ত নেই, আরেকবার না হয় চেষ্টা করি, নিজেকে সুযোগ দিয়ে দেখি, তোমাকে সুযোগ দিয়ে দেখি। কিন্তু আমি বুঝে গেছি খামোখা আমি নিজের মনের উপর দোষ দিচ্ছিলাম। আমার মনে সাড়া জাগানোর মতো কোনো গুণই তোমার নেই সায়ন। তুমি আমার কাছে খুব ভদ্র সুদর্শন, কিন্তু খুব বেশি সাধারণ বোরিং একটা পার্সন। সায়ন, আমি আর চাচ্ছি না এই রিলেশন রান করতে। অজান্তে সায়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সানজানা চমকে উঠে বলে, সায়ন, আমি তোমাকে অপমানজনক কথা বলছি আর তুমি হাসছো? সত্যি করে বলো তো, তুমি কি বলতে এসেছিলে এখানে? আমার জীবনে কিছু সত্য যা তোমার জানা দরকার। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে এই কটা দিনে সানজানা। সানজানা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলো, তুমি হুট করে প্রিয়ার প্রেমে পড়ে গেছো, তাই তো? সায়ন একটু অবাক হয়, তুমি কিভাবে বুঝলে? প্রিয়ার প্রতি তোমার অস্থিরতা দেখে, গাড়িতে বসে বারবার ব্যাগ মিররে প্রিয়াকে দেখে, আমার কাছে বসে প্রিয়ার জন্য অস্থির হয়ে যাও। প্রিয়ার সাথে অঘটনের পর তুমি রীতিমতো ভিন্ন মানুষ হয়ে গেছে। কিভাবে গর্জে উঠেছিলে প্রিয়ার প্রতি, তুমি যে অধিকার দেখিয়েছো আমার প্রতি তুমি কখনো দেখাওনি। জানো সায়ন, তুমি প্রিয়াকে এতটা ইম্পর্টেন্ট দেওয়ায় আমার খুব হিংসে হচ্ছিল।
বাসায় ফিরে আমি কোনোভাবে হিসেব মেলাতে পারছিলাম না। আমি বুঝে গেছিলাম তুমি প্রিয়াকে ভালোবাসো। কেমন যেন নিজেকে ঠকে যাওয়া লাগছিল। কেন তুমি পিয়ার হবে এটা আমাকে জ্বালিয়ে মারছিল। কিন্তু দুদিন পর আমার যেন হুঁশ আসে। মনে হয় আমি কী নিয়ে মাথা ঘামাচ্ছি। আমি নিজেই তোমাকে নিয়ে দ্বিধায় ভুগছি। যেখানে তুমি প্রিয়ার প্রেমে পড়ায় আমি হিংসার বশবর্তী হয়ে এখন তোমাকে চাইছি। এখন আমি তোমাকে জোর করে আবার আমার করে চাইলে তুমি তো সেই বোরিং সায়ানে থাকবে, তাই না? সুতরাং এতটা নিজেকে দোষী ভাবার আমি নিজেকে মহান ভাবা শুরু করছি। তোমাকে মুক্তি করে দেয়। খামোখা তোমাকে নিয়ে টানাটানি করাচ্ছে। আমার আর অনেক কিছু করার আছে জীবনে। পিয়া, তোমার জীবনে এসেছে বলেই আমি তোমাকে মুক্ত করছি একথা তুমি ভেবো না। অধিকারের বেলায় অতটা উদার নই আমি। আজ হোক কাল হোক আমাদের রিলেশন ভাঙতো। সেখানে পিয়া আসুক আর অন্য কেউ। সায়ন একটু বোকা তাকিয়ে থাকে সাঞ্জনা দেখে। এভাবে পুরো ঘটনা যে উল্টে যাবে কে জানতো? কি বলা উচিত, কি করা উচিত সায়ন বুঝছে না। সাঞ্জনা বলে, রিল্যাক্স সায়ন, একটু ঠিক হয়ে বসো। এখন আমাকে বলো, কবে থেকে তুমি প্রিয়ার প্রেমে পড়ছো? সায়ন মাথা নিচু করে বলে, আমি জানি না। তোমার সাথে ওই দিন দেখা করার সময় আমি জানতাম না আমি প্রিয়াকে ভালোবাসি। প্রিয়া কি তোমাকে ভালোবাসে সেটাও জানি না, কখনো বলেনি। তবে হয়তো বাসে। ও অনেক বুদ্ধিমতী মেয়ে, ওকে দেখে কিন্তু আমি বুঝিনি সেও তোমাকে ভালোবাসে কিনা। কিন্তু তুমি অনেক বোকা সায়ন, তোমার ভালোবাসা মোটেও লুকানোতে জানো না। আমি তো ধরতে পারছিলাম, আর তুমি নিজেও নিজেরটা জানতে না। অবাক মানুষ তুমি। প্রিয়াকে বলেছো তুমি ওকে ভালোবাসো? না, ও জানে আমি তোমার কাছে কমিটেড। তা আর থাকলো কই? ঠিক তো প্রিয়ার প্রেমে পড়ে গেলে। আমি আসলে সরি সাঞ্জনা, আমি তোমার সাথে। সাঞ্জনা হেসে বলে, কে কাকে সরি বলবে? আমি তো সরি ফিল করাতে দেশে এসেছিলাম। ভালোই হলো, সরি সরি কাট কাট। সায়ন গলা শুকিয়ে, সাঞ্জনা আর একটা কথা তোমার বলা হয়নি। প্রিয়া কিন্তু আমার কাজই না, ও আমার। হোয়াট এভার সায়ন, প্রিয়া তোমার ভালোবাসা, এটাই ওর পরিচয়। হঠাৎ সাঞ্জনার হাত উপরে তুলে বলে, যাও, তোমাকে মুক্ত করে দিলাম সায়ন। তুমি নির্দ্বিধায় তোমার ভালোবাসার কথা জানাও প্রিয়াকে। সাঞ্জনা কি? তুমি খুব ভালো মেয়ে সাঞ্জনা, তা আমি জানি। কিন্তু এত ভালোগিরি দিয়ে মিডিয়া লাইনে কতটা দিন টিকতে পারবো সেটাই বুঝছি না। অবশ্য বেশি ঝামেলা দেখলে সব ছেড়ে পালাবো। ও তো প্যারা নেওয়ার ইচ্ছে আমার নেই। শখ করে ঢুকেছে, শখ চলে গেলে বাই বাই। না সাঞ্জনা, তুমি অনেক ভালো। তুমি যেমন বুদ্ধিমতী তেমনই তোমার সততা অনেক দীপ্তময়। থ্যাংক ইউ। এবার যাও, প্রিয়াকে নিয়ে ভালো থাকো। আর আমার জন্য দোয়া করো কোনো চার্মিং জীবনসঙ্গী পাই, তোমার মতো বোরিং নেই। সায়ন হেসে বলে, অবশ্যই দোয়া। তবে তার জন্য আমার একটু উপকার করতে হবে। কি? নিচে সিকিউরিটি গার্ড জুয়েল আমার কাছে 80 টাকা পায়, দয়া করে টাকাটা দিয়ে দিও। সাঞ্জনা হেসে সায়নকে বিদায় জানায়। সাঞ্জনা আজ খুব হালকা লাগছে। জোরে একটা শ্বাস ফেলে সাঞ্জনা বলে, আপাতত কাজে মনোযোগ দেখ। সায়নের যা উড়ো উড়ো বাড়ি ফিরে যায়। ঢুকতে স্বপ্নবু সায়নের হাত খপ করে ধরে বলে, উপরে টেনে নিয়ে যায়। উনি যেন সায়নের অপেক্ষাতে দরজায় দাঁড়িয়েছে। সায়ন, কোথায় ছিলে তুমি? মোবাইল নাওনি? গাড়ির সাথে নাওনি? তোমাকে কিভাবে পেতাম? ভাগ্যিস ফুপু আজ বাসায় নেই। কিছু জানে না। কি হয়েছে তোমার আর পিয়ার মাঝে বলো তো? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। পিয়া তো ব্যাগ গুছিয়ে চলে গেছে। আমি এত করে জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দিল না। ফুপুর দোহাই দিলাম, বলল তুমি নাকি সব বুঝিয়ে বলবে। সায়ন, বলো কি হয়েছে? সায়ন বোকার মতো তাকিয়ে থাকে। পিয়া বাসা ছেড়ে চলে যাবে? সায়ন তো ঘুণাক করে চিন্তা করেনি। সায়ন উত্তর দিচ্ছে না। ফুপু সন্ধ্যায় আসবে, ওনাকে কি উত্তর দিব বলো? কেন গেছে পিয়া? সকালে তো সব ঠিকঠাক ছিল। সায়ন, তুমি জলদি পিয়াকে নিয়ে এসো। সায়ন আনমন বিড়বিড় করে বলে, পিয়া আমাকে ছেড়ে চলে গেল? ও কি আমাকে বিশ্বাস করবে? কি আবল তাবল বলছো? তুমি ওকে ভালোবাসো না? ভালোবাসা জোর খাটিয়ে নিয়ে এসো। যা ঝগড়া ঘরে করে বসো, লোকে যেন না জানে। সায়ন অস্থির হয়ে বলে, যাই স্বপ্নবাবু, পিয়াকে নিয়ে আসি। মোবাইল নিয়ে যাও। দাঁড়াও, আমি এনে দিই। না থাক স্বপ্নবাবু, আমি নিচ্ছি। সায়ন নিজের রুমে ঢুকে যায়। পিয়া ওর কিচ্ছু রেখে যায়নি, কোনো চিহ্ন পর্যন্ত না। ড্রেসিং টেবিলে ওর কসমেটিক, চুরির বক্স, এমনকি দেওয়ালে মায়ের সাথে সায়ন আর পিয়ার ছবি টাঙানো ছিল সেটাও নিয়ে গেছে। বেড কভার পর্যন্ত বদলে দিয়ে গেছে। যেখানে পিয়ার ছোঁয়া ছিল ওর চুলের গন্ধ মিশে থাকতো। সায়নের বুক চিরে আত্মনাদ বেরিয়ে আসে। এতটা নিষ্ঠুর! পিয়া দুপুর থেকে রুমে বন্দি। পিয়ার মা অস্থির পায়চারে গেছে। পিয়ার বাবা আর প্রত্যুষ বাসায় নেই। দুজনে জমি সংক্রান্ত কাজে গ্রামে গেছে ফিরতে রাতে। এসে যদি পিয়া ব্যাগ গুছিয়ে এভাবে একা চলে এসেছে, উনি আবার না অসুস্থ হয়ে পড়েন। মেয়েকে বিয়ে দিয়ে কত না খুশি বাবা। শুধু বাবা কেন, পিয়ার মাও খুশি। কিন্তু হঠাৎ কি এমন হলো যে একেবারে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে এলো পিয়া? পিয়া তো অবুঝ মেয়ে না, এই যে অল্প ঝগড়া করে রাগের মাথায় বাড়ি ছাড়বে। কি হয়েছে? নিশ্চয় বড় কোনো ঝামেলা। পিয়া কিছু বলে না, শুধু বলল, আমাকে একটু সময় দাও, সব খুলে বলবো। সায়নের মাকে ফোন দিতে মানা করো। এদিকে সায়নও ফোন ধরছে না। কী ঝামেলা হলো কিছুই বুঝছে না পিয়ার মা। হঠাৎ কলিং বেল বাজতে উৎকণ্ঠা নিয়ে দরজা খুললেন উনি। দরজা সায়ন দাঁড়ানো, বিধ্বস্ত চেহারা, শুকনো মুখ। তবুও পিয়ার মা খুশি হন সায়নকে দেখে। যাক, কিছু তো জানা যাবে কী হয়েছে। কেন মামুনি, পিয়া এসেছে? হ্যাঁ বাবা, এসো ভেতরে এসে এসো। কী হয়েছে বলো তো? আমি পিয়ার সাথে কথা বলতে পারি? অবশ্যই। এটা আবার জিজ্ঞাসা করা লাগে? পিয়া দরজার 2-3 বার টোকা দিল। পিয়া শান্ত গলায় বলল, আম্মু তুমি অস্থির হয়ে না, আমি ঠিক আছে। পিয়া দরজা খুল। মা
সায়ান বলে, মামুনি আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে বাবা। আমি ওদিকটা আছি বলে উনি সায়ানকে কথা বলার সুযোগ করে দিয়ে সরে আসেন। মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন যেন ছেলে মেয়েদের একটু সমঝোতা। পিয়া আমি সায়ান, দরজা খুলো। সায়ান আসবে তা পিয়া জানতো, নিজের কথাগুলো গুছিয়ে নেসে। আজ এখানেই সব শেষ করতে হবে, কোনোভাবে আর পিয়া ও বাড়ি যাবে না। অনেক হয়েছে সংসার সংসার খেলা। আজ না হয় থামলে খেলা চলতে থাকবে। পিয়া দরজা খুলে সায়ানকে ভেতরে ঢুকে দরজা ভিজিয়ে দেয়। পিয়া তুমি চলে এলে কেন? আমি তো একদিন তো আসতে হতো, তাই বলে এভাবে আমাকে না বলে? তোমাকে পাবো কোথায়? তুমি তো বাসাতে ছিলে না। তুমি তো আমাকে বের করে দিলে, মাথা ফাটিয়ে দিবে বললে। আমাকে তো কিছু বলার সুযোগ দিলে না। কি সুযোগ দিব? সরি তো বলছো। তুমি রেগে আছো প্রিয়া? আমি মোটেও রেগে নেই, শান্ত স্থির। প্রিয়া আসলে সকালের সিচুয়েশনটা আমি আসলে ওভাবে। শায়ন তোমার কাছে সব কিছু সোজাত না? আমাকে কাছে টানবে, চুমু খাবে, তারপর সরি বলবে? প্লিজ প্রিয়া, এরকম কিছুই না। সত্যি কথা বলো তো, কোথায় ছিলে এতক্ষণ? সানজানার কাছে গিয়েছিলাম। সেটাই। তোমার আমাকে চাই, সানজানাকেও চাই। তোমাকে বিশ্বাস করাই ভুল হয়েছে। প্রিয়া পুরো কথা না শুনে কেন কথা বলছো? কারণ আমি রেগে আছি। তোমাকে বেরিয়ে যেতে বললাম আর অমনি তুমি সুরসুর করে সানজানের কাছে চলে গেলে। তুমি আগে বাসায় চলো, আমি তোমাকে সব বলছি। আমি আসলে একটা বোকা, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি তোমাকে না বলে। সব গুলিয়ে এখন আমি সরি বললেও কাজ হবে না, জানি। কিন্তু জানো সায়ন, তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে প্রচণ্ড ভালোবাসা, বেহায়ের মতো ভালোবাসি। আমি আস্ত একটা গাধি মেয়ে। আমি বারবার চেয়েছি আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমি আমাকে সেভাবে ভালোবাসো। কিন্তু আমি ভুল, চরম ভুল। আমি বেহায়ের মতো তোমার ভালোবাসার অপেক্ষায় ছিলাম। বারবার হিংসে করছি সানজানাকে। ভালোবাসার মানুষের ভং ধরছি, নিজেকে নির্লজ্জ প্রমাণ। আর কিছু বলার আগে সায়ন প্রিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রিয়া স্তম্ভিত হয়ে যায়। ওর হুঁশ আসতে একটু সময় লাগে। এদিকে সায়ন মিটমিট করে হাসছে। তোতলাতে তোতলা প্রিয়া বলে, এটা কি হলো? তুমি আজ একটু বেশি কথা বলছো, তাই তোমার মুখ বন্ধ করে দিলাম। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো, এই কথা শোনার পর অন্য কোনো কথা শুনতে ইচ্ছে করছিল না তাই। কিন্তু আমি কিন্তু আমি কি? তুমি আমাকে ভালোবাসো এটাই সত্যি, তারপর আর কোনো কিছু নেই। একবার কি বলা যেত না আমাকে তুমি এত ভালোবাসো? কেন বলবো? আমাকে কে ভালোবাসে? তোমার সামনে দাঁড়ানো এ বোকা হাদ্দাটা তোমার চোখে পড়ে না? এই ছেলেটা যে তোমার ছাড়া অচল, একেবারে শূন্য, তাকে বুঝো না? দুনিয়ার সবাই বুঝে, তুমি বুঝো না। কি করে বুঝবো? কখনো তো বলনি। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু রোমান্টিক ভাব আনতে গিয়ে ভং ধরেছিলাম। আজ নিয়ন্ত্রণ হারিয়ে সব গুবলেট পাকিয়ে ফেলছি। তাছাড়া তোমারও দোষ আছে। না হয় একটু কাছে এসেছিলাম, সে মেজাজ দেখালে। আমি মেজাজ দেখিয়েছি সুন্দর মুহূর্ত কীভাবে নষ্ট করতে হয়, তা তো তোমার কাছ থেকে শেখা উচিত। তুমি তখন সরি বললে সানজানার জন্য, অনুশোচনা হচ্ছিল। আমার পর সানজানার কাছে ছুটে গিয়েছিলে কেন? ওকে চুমুটুমু খেতে ইচ্ছে করছিল? চুপ, একদম চুপ, নইলে আবারও মুখ বন্ধ করবো। হ্যাঁ, তোমার কাছ থেকে ছুটে আমি ওর কাছে গিয়েছিলাম, তোমার ভয়ে গিয়েছিলাম। একসাথে দুই নারীর প্রতি ভালোবাসা প্রদর্শন করা খারাপ চরিত্রের লক্ষণ। তাই বলে তাই যার পাশে বসে হৃদয় ঝরতে উঠে না, মন আনচান করে না, তাকে বলতে গেছিলাম, সখী আমি তোমার নই, কখনো হৃদয় ছিল না। কি কবিতা শুরু করছো? আসল কথা বলে, কি বলছো? বীরের মতো গিয়েছিলাম আমার সত্যিকারের ভালোবাসার কথা বলতে, কিন্তু সানজানা আমাকে চরম অপমান করে তাড়িয়ে দিল। ধরে নিতে মনে হয় আমি প্রথম ব্যক্তি যে অপমানিত হওয়ার পর খুশিতে কেঁদেছি। সানজানা অপমান করলো? হ্যাঁ, সেই রকম অপমান। এমন অপমান আমি জীবনে হইনি। ও আমাকে বলেছে ওকে দেখে নাকি ওর মনে এক্সাইটমেন্ট হয় না, হার্টবিট বাড়ে না, মন আঁকুবুকু হয় না। আমি নাকি শান্ত জিলের মতো ভোন্দা মানুষ। আমার মতো বোরিং মানুষ তোমার মতো বোরিং মেয়ে ডিজার্ভ করে। কি আমি বোরিং? আমি বলিনি, সানজানা বলেছে। হইটে, ওটা সানজানা বলেনি, ওটা তুমি বলেছো। আমাকে তোমাকে বোরিং মনে হয়? আমি তোমাকে নিয়ে কত রোমান্টিক কবিতা লিখেছি জানো? পিয়া খেয়াল করেনি সায়ান তাকে কোমর জড়িয়ে আবার কাছে টেনে নেয়। পিয়া বলতে থাকে, তাছাড়া তোমাকে কল্পনায় ভেলায় চড়িয়ে শিলংয়ে ঘুরাইনি, বৃষ্টিতে ভিজাইনি, এমন কজন পারে? পিয়া এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে সায়ান বলে, তোমার সাথে শিলংয়ে গিয়ে আমি কী কী কাণ্ড করতেছি জানো? জানো না? কি করে জানবো? বলেছো কি? কি আর ঘটাবে? নিশ্চয় হাসি কাচি দিয়ে নাক চোখ লাল করেছো। এছাড়া আর কি? রোমান্টিক তো তুমি পারবে না। সাঞ্জনা তোমাকে বোরিং বলে ড্যাম করেছে, ভালো করেছে। আসলে তুমি কিচ্ছু করতে পারে না, তাই? আমি কি করতে পারি না? সায়ানের চোখের দিকে তাকিয়ে পিয়ে চুম মেরে যায়। কখন যে সায়ানের বাহুতে এমন আবদ্ধ হয়ে আছে খেয়াল করেনি। সায়ান সরাসরি তাকিয়ে বলে, বলো আমি কি পারি না? পিয়ে উত্তর দেয় না। কি বলবে সে? এত কাছে সায়ান উল্টোপাল্টা কিছু বললেই তো, যদি আবার মুখ বন্ধ করে দেয়। যে ভয়টা পাচ্ছিল তাই হলো। সায়ান পিয়াকে আরও কাছে টেনে এনে কষে চুমু খায়। তারপর কানে ফিসফিস করে বলে, সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম এতদিন, তাই কিছু করিনি। এবার এবার প্রিয়া লজ্জা পাওয়া শুরু করে। সে কি থাকবে না পালিয়ে যাবে বুঝছে না, কিন্তু সায়ানের বুকে লেপ্টে থাকতে বেশ ভালো লাগছে। সেটা বুকে এত মিষ্টি গন্ধ। প্রিয়ার নাকে নাক ঘষে সায়ান বলে, চলো শিলং ঘুরে আসি। ওই দিন অনেক কিছু করার বাকি রয়ে গেছে, অপূর্ণ কাজ পূর্ণ করা প্রয়োজন। সমাপ্ত।
শুধু আমারই গল্পের তৃতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।